দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকবো আজ আমি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যার কথা আলাদাভাবেই বলতে হয়। তিনি সাংবাদিক, তিনি সাহিত্যিক, তিনি লেখক এবং সবচেয়ে বড় পরিচয় এদেশের এবং সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যে গানটি গায়, আমার ভাইয়ের রক্তের রাঙান 21 ফেব্রুয়ারি, সেই গানটার স্রষ্টা তিনি আর কেউ না, আমাদের খুব প্রিয় মানুষ আব্দুল গাফফার চৌধুরী। গাফফার চৌধুরী, স্বাগত আপনাকে। আপনি কেন লন্ডনে থাকেন এই প্রশ্ন অনেকের মনে আছে, বিশেষ করে যারা নতুন প্রজন্মের পাঠক। সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। হঠাৎ করে আপনি কেন লন্ডন চলে গেলেন, কেন বাংলাদেশে থাকলেন না? এটা বহুবার লিখেছি আমি। ৭৩ সালে আমার স্ত্রী হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এখানে চিকিৎসকরা বললেন যে এখানে ভালো করা যাবে না। তাকে কলকাতায় নিয়ে গেলাম। সেখানে প্রায় ৯-১০ মাস চিকিৎসা চলল। ডাক্তাররা বলল উনি বেশি দিন বাঁচবেন না, তার একটা বড় অপারেশন দরকার। সেই অপারেশনটি বিলাত ছাড়া হয় না তখন। এই জন্য ১৯৭৪ সালে আপনাকে দেশ ছাড়তে হয়। অক্টোবর মাসে আমি লন্ডনে চলে যাই। ওখানে তার একটা বিরাট অপারেশন হয়। আমার সেদেশে থাকার দ্বিতীয় বছরেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় ৭৫ সালে। এবং আমার যেহেতু আমার একটা রাজনৈতিক মতবাদ ছিল, বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, সেই জন্য জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন আমার পাসপোর্ট নবায়ন না করার নির্দেশ দেন। তারপর বহুকাল পরে এরশাদ সাহেবের আমলে আমার পাসপোর্ট নবায়ন হয়। তখন প্রায় ২২ বছর পরে 1992-তে আমি ঢাকায় আসি। তখন আর এখানে আবার স্থায়ীভাবে থাকার সুবিধা ছিল না। আমি যে কাগজটির সম্পাদক ছিলাম সেটা বন্ধ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা ওখানে লেখাপড়া করছে, তাদেরকে আবার শেখরচ্যুত করা সম্ভব ছিল না। এইভাবে নানা কারণে আপনাকে লন্ডনে থেকে গেছি। অনেকেই বলেন যে, আপনি নিজেও বলছেন যে আপনার সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা ছিল, কিন্তু আবার আমরা দেখি যে আওয়ামী লীগের মানে খুব সমালোচনা করে যারা লিখেন কিংবা বলেন, গাফফার চৌধুরী সম্ভবত তাদের ভিতরে শুরুর দিকের মানুষ। আরও অনেক বুদ্ধিজীবীর কথা আমরা দেখি যারা আওয়ামী লীগের হয়ে বলেন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করেন না প্রকাশ্যে। এই সুযোগটাকে আপনি পান এই কারণে যে আপনি ঢাকায় থাকেন না? না, সেটা নয়। আমি যখন এদেশে ছিলাম তখনও আমি আওয়ামী লীগের সমালোচনা করেছি, এমনকি বাকশাল গঠনেরও আমি বিরোধিতা করেছিলাম। সেটা বঙ্গবন্ধুকে সমর্থন করেই। আওয়ামী লীগের প্রতি আমার যে সাপোর্ট, সেটা অন্ধ আনুগত্যের সাপোর্ট নয়, সেটা কনস্ট্রাকটিভ সাপোর্ট। আমি মনে করি আওয়ামী লীগ যেমন দেশের স্বাধীনতা অর্জন করেছে, তেমনি রক্ষা করার দায়িত্বও তাদের। আওয়ামী লীগ মানে এমনকি প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত সবচেয়ে বেশি সময় এক নাগারে ক্ষমতায়। এখন আওয়ামী লীগের সবচেয়ে ভালো থাকার কথা, কিন্তু আপনার একটা নির্মোহ মূল্যায়ন জানতে চাই। সংগঠন হিসেবে, দল হিসেবে এবং বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন আপনার বিবেচনায় কেমন আছে? বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এখন নেই, থাকা সম্ভব না। আওয়ামী লীগ ছিল একটি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। বঙ্গবন্ধু ছিলেন এক সোশ্যাল ডেমোক্রেটিক লিডার। এখন সেটা পাল্টে গেছে। সমাজতান্ত্রিক বিশ্বের পতনের পর এখন ধনতান্ত্রিক বিশ্বায়ন চলছে। আওয়ামী লীগ তাতে জয়েন করেছে। আওয়ামী লীগ এখন একটি দক্ষিণপন্থী গণতান্ত্রিক দল এবং দেশ শাসন করছে তারা পুঁজিবাদী অর্থনীতি এবং বিশ্বায়নের নীতি অনুসরণ করে। এক্ষেত্রে তারা যে বড় ভুল করছে তা বলবো না। যেটা করছে সেটা হচ্ছে, আওয়ামী লীগে যে একটা বামপন্থী শক্তি ছিল, সেই গ্রুপটি এখন আর নেই। এখানে দক্ষিণপন্থীরা রাজত্ব করছে। তাদের প্রভাব এড়িয়ে অনেক সময় শেখ হাসিনা অনেক কাজ করতে পারেন না, এটা আমার ধারণা। তবুও যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব। এখন একটা জায়গাতে আওয়ামী লীগ ঠেকে গেছে, সেটা হচ্ছে তারা দেশকে সুশাসন দিতে পারেনি। এটা আওয়ামী লীগের নিচের স্তরের নেতৃত্ব এবং এমপি, এক শ্রেণীর এমপি এবং মন্ত্রীদের মানে লাগামহীন দুর্নীতির ফলে এটা হয়েছে। মানুষ সুশাসন না মেলে, মানুষ যদি সুশাসন না পায়, আইনের শাসন না থাকে, তাহলে গণতন্ত্রের যে উন্নয়ন তা দেখতে পায় না। এই জন্য আওয়ামী লীগের আমার মনে হয় সংগঠন হিসাবে আওয়ামী লীগ এখন খুবই দুর্বল। শুধু ক্ষমতা এবং প্রশাসনের শক্তির সাহায্যে তারা টিকে আছে। আর তাদের একমাত্র মূল্যায়ন শেখ হাসিনার জনপ্রিয়তা। এটা আগামী ইলেকশনে কতটা কাজ করবে
তা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বলছেন যে আওয়ামী লীগে বামপন্থীদের দাপট কমেছে। আপনি যদি চলমান মন্ত্রিসভায়ও দেখেন, নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে মতিয়া চৌধুরী থেকে শুরু করে রাশিদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, এরা সবাই বামপন্থী। এমনকি একেবারে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত এরকম আওয়ামী লীগের মন্ত্রীর সংখ্যাও কিন্তু নেহায়েত কম না। আবার প্রেসিডিয়ামেও তাদের প্রভাব যে খুব একটা কমেছে তেমনটা বোধহয় বলা যায় না, বরং তোফায়েল আহমেদরা বা একদম ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করা যায় না, তাদের প্রভাবই তো বোধহয় খানিকটা কম নাকি? আওয়ামী লীগে যারা আগে ডানপন্থী ছিলেন তারা কমিউনিস্ট ছিলেন না, সোশ্যালিস্ট ছিলেন না, আওয়ামী লীগেরই ছিলেন, কিন্তু তাদের একটা সোশ্যাল ডেমোক্রেটিক চরিত্র ছিল। তাজউদ্দিন আহমেদ, শামসুল হক, এরকম আওয়ামী লীগে বঙ্গবন্ধুর সহকারী অনেক ছিলেন যারা সমাজতান্ত্রিক গণতান্ত্রিক চরিত্রের লোক ছিলেন। তারা এখন এবং তাদের বিরুদ্ধে আবার ডানপন্থীরাও ছিলেন, মুস্তাক আহমেদ, খন্দকার মুস্তাক এবং তার সহকারীরা, তাহিরউদ্দিন ঠাকুর, এরা। কিন্তু এখানে যে দ্বন্দ্ব, সেখানে শেখ মুজিব সেন্ট্রাল লেফটের দিকে নজর দিয়েছেন, এদেরকে পাত্তা দেননি। তারপরে আওয়ামী লীগ একটা সেন্ট্রাল লেফট দল হিসাবে গড়ে উঠেছিল। এখন আওয়ামী লীগে যারা বামপন্থী, তার নামের বামপন্থী। দুঃখের সঙ্গে বলবো, এরা ডানপন্থীদের চাইতেও ডানপন্থী। যে আমাদের পদ্মা নদী নিয়ে যেটা হলো, এটা যদি বিশ্বব্যাংকের কাছে নতজাননীতি গ্রহণ না করতেন আমাদের অর্থমন্ত্রী, এটা এত দীর্ঘকাল হতো না। এটা শেখ হাসিনার সাহস, দূরদর্শিতার জন্য তিনি ওই বিশ্বব্যাংকের চক্র থেকে বেরিয়ে এসছেন, যেটাতে এই আমাদের অর্থমন্ত্রী অথবা গহরির মতো লোকেরা বাধা দিয়েছেন। তারা বাধা দিলে এই পদ্মা সেতু আরও আগে তৈরি হতো। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সম্বল ব্যক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা, এবং তার একক জনপ্রিয়তা অনেক বেশি। সেটি আগামী নির্বাচনে কাজ করবে কি না সেটি নিয়ে আপনার সংশয় আছে। নির্বাচনী একটা পরিবেশ সম্ভবত তৈরি হয়েছে, নতুন নির্বাচন কমিশন, বিএনপির ভিশন 2030, এইসব প্রসঙ্গে আপনার সঙ্গে আরও অনেক কিছু জানা আছে। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, কথা বলবো গাফফার চৌধুরীর সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আর একবার। আমরা কথা বলছিলাম সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে। গাফফার চৌধুরী, আপনি বলছিলেন যে শেখ হাসিনাই হচ্ছে আওয়ামী লীগের প্রধানতম শক্তি এবং তার ব্যক্তির জনপ্রিয়তা, এবং অনেকগুলো জরিপেও আমরা দেখি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। এবং সেটি দিয়ে বিশেষ করে 2014 সালের নির্বাচনটি ভালো হয়নি, সেটি প্রধানমন্ত্রী নিজে একাধিকবার বলেছেন। সেই জনপ্রিয়তা দিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে কতখানি সম্ভব হতো যদি তিনি ডানপন্থীদের প্রভাবে না পড়তেন। আমার ধারণা 1991 সালে জামাতের সঙ্গে যে একটা সম্পর্ক আওয়ামী লীগের হয়েছিল, প্রত্যক্ষ সম্পর্ক না হলেও পরোক্ষ সম্পর্ক, সেই সম্পর্ক যেমন আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী হতে সাহায্য করেনি, তেমনি হেফাজতের কাছ থেকে যে ভোটের রাজনীতিতে যে আপোষের রাজনীতি শেখ হাসিনা অনুসরণ করছেন, এটা তাকে বাঞ্ছিত ফল দেবে না। তার যে জনপ্রিয়তা, তাতে কালো মেঘের সঞ্চার হবে। তাহলে আওয়ামী লীগের যে ভোটের ঘাটতি আছে, সেই ঘাটতিটা যারা পূরণ করতে পারে, সংখ্যালঘুরা এবং যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, এরকম ভোটের সংখ্যা, তারা হয়তো সংখ্যালঘু, কিন্তু এই সবগুলো মিলিয়েই আওয়ামী লীগের ভোট ব্যাংক। আমার আগামী নির্বাচনে যদি প্রশাসনিক সাহায্য আওয়ামী লীগকে না দেওয়া হয়, প্রশাসনিক সাহায্য, তাহলে আওয়ামী লীগের পক্ষে এই নির্বাচনে জয়লাভ করা কতটা সহজ হবে, শুধুমাত্র শেখ হাসিনার ব্যক্তিগত জনপ্রিয়তাকে মূলধন করে আমার সন্দেহ আছে। হেফাজতের সঙ্গে ক্ষমতাসীন দলের যে এক ধরনের রাজনৈতিক সুসম্পর্ক স্থাপন আমরা যদি বলি, বিশেষ করে হেফাজত শাপলা চত্বরে যে ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটিয়েছিল, তারপরে এটিকে অনেকেই একটা রাজনৈতিক কৌশল বলছেন, এবং কৌশল বলছেন এই কারণেই যে ইসলাম একটি ধর্ম, যে কোনো ধর্মে আসলে স্পর্শকাতর বিষয়, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ বা আগের ঘটনা থেকে আওয়ামী লীগ ইসলাম বিরোধী বা আওয়ামী লীগ নাস্তিকদের প্রমোট করে, এ ধরনের একটা প্রোপাগান্ডা বা ছিল। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে সেই ভাবমূর্তিটা উদ্ধারের চেষ্টার জন্য এসব করছে? আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত দালালি করা, হিন্দুদের দাসত্ব করা,
ইসলাম বিরোধিতা করা এই দুর্নাম আজকে নয়, জন্ম থেকে। যখন শহীদ মিনার তৈরি হয় তো ঠিক আজকে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, এটা দুর্গা পূজার মণ্ডপ, এখানে আলপনা আঁকা হয়, এটার প্রতীকগুলো হচ্ছে দেবতাদের প্রতীক, নানা রকমের। এবং এই শহীদ মিনারটি 5 বার ভাঙা হয়েছে তৈরি হওয়ার পরে। তারপরে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পরে এটা সরকারিভাবে নির্মিত। যখনই জয় বাংলা স্লোগান দিয়েছেন শেখ মুজিব, তখনই এই একই মোল্লারা ফতোয়া দিয়েছে জয় বাংলা স্লোগান দিলে এরা ইসলামের বিরোধিতা করা। এই বঙ্গবন্ধু কেয়ার করেননি। জামাতকে যদি সাহসের সঙ্গে আওয়ামী লীগ মোকাবিলা করতে পারে, এতগুলো বর্ষিয়ান লিডারকে তারা ফাঁসি দিতে পারে, সেখানে আপনার হেফাজতি মাওলানা হুঙ্কার কাছে আওয়ামী লীগ কেন নথি স্বীকার করবে আমি জানি না। জি, গাফফার চৌধুরীর বিরুদ্ধে একটা অভিযোগ বা একটা সমালোচনা অনেকেই করেন যে গাফফার চৌধুরী ধর্মবিরোধী লোক, এবং কখনো কখনো আপনি বলেছেন যে যারা এইসব সমালোচনা করে আপনি তাদের চেয়ে বড় মুসলমান। আমি একবার হজ করেছি, একবার ওমরা করেছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমি নিউ স্কিম মাদ্রাসায় হাফতম পর্যন্ত করেছি। আমি ধর্মে বিশ্বাস করি কিন্তু ধর্মান্ধতায় বিশ্বাস করি না। বাংলাদেশে এখন যে ইসলাম প্রচলিত, এটা বলা হলে আবার মুরতাদ বলবে, আমি বলবো এটা দিনে মোহাম্মদী নয়, এটা দিনে ওহাবি অথবা দিনে মওদুদি। ইসলামের যে মূলনীতি সেগুলো প্রত্যেকটিকে এরা লঙ্ঘন করেছে। ইসলামে কোনো ব্যক্তি সন্ত্রাস নেই। আমি নিজের কাবায় দেখেছি, ওখানে হাজারে আসওয়াদ আছে ভাস্কর্য, যেটার উপরে প্রধান মূর্তিটি ছিল, সেটাতে আমাদের চুমো খেতে হয়। ওখানে মোকামে ইব্রাহিম আছে, এটাও ভাস্কর্য। বলা হতো ওখানে হজরত ইব্রাহিম তার পা রেখেছিলেন কাবা গৃহ নির্মাণের সময়, সেটাতেও চুমা খেতে হয়। একটা শয়তানের মূর্তি তৈরি করে ইট মারতে হয়। অনেকেই বলেন যে আপনার সঙ্গে বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস কে এম সিনহার ভালো সম্পর্ক বা সুসম্পর্ক রয়েছে। আমি জীবনে তাকে একবার দেখেছি, উনি দয়া করে আমাকে আমন্ত্রণ করেছিলেন ওনার বাড়িতে। সেখানে বিচার বিভাগের স্বাধীনতা এবং বর্তমান সরকারের আমলে সেটা কীভাবে খর্ব হচ্ছে, খর্ব হওয়ার ফলে কী কী সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়ে উনি আমার সঙ্গে আলোচনা করেছেন। এবং আমি মনে করি যে এই সুপ্রিম কোর্টের বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে তার ভূমিকাটা স্পষ্ট এবং ভালো। আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে একটা বিতর্ক নিশ্চয়ই দেখেছেন, ঢাকার একটি হোটেলে দুজন শিক্ষার্থীকে ধর্ষণের বিষয়, এবং সেটা কেউ কেউ, আমরা মানে খুব স্বনামধন্য কেউ না, কেউ কেউ গাফফার চৌধুরীকে জড়িয়েও সেখানে কিছু কিছু লেখার চেষ্টা করেছেন। সেটার যেহেতু সুযোগ পেলাম একটা ব্যাখ্যা জানতে চাই, তারা কেউ কেউ বলছেন যে আপনি তাদের পক্ষে লবিস্ট হিসেবে কাজ করছেন। আমি তাদের চিনিও না, আর এই ধর্ষণকারীদের আমি মকুব করা দূরের কথা, আমার তো মনে হয় এদেরকে গুরুতর শাস্তি দেওয়া উচিত। আমি কি জুয়েলের নামও জানি না, আমি ঢাকায় এসে নামার পরে শুনলাম যে আমাকে জড়িয়ে কথা বলে এসছে। তারপরে আপনি নিশ্চয়ই জানেন যে জঙ্গিবাদ সারা বিশ্বেরই একটি বড় সমস্যা। বাংলাদেশ সেই কাতারে নতুনভাবে যুক্ত হয়েছে হলি আর্টিজান হামলার পর থেকে। যদিও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আছে কিনা সেটি নিয়ে সরকার এবং বিদেশি দূতদের ভিতরে নানা রকম মতভেদ রয়েছে। আপনি যেখানে থাকেন ইউকেতে, সেখানেও কদিন আগে ম্যানচেস্টারে হামলা হলো। এই জঙ্গিবাদ হামলা বা জঙ্গিবাদ প্রতিরোধে সরকারের কর্মকাণ্ড পদক্ষেপ, সেগুলো নিয়ে আপনার মতামত শুনতে চাই। তার আগে আবার একটা বিরতি নিব। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো গাফফার চৌধুরীর সঙ্গে। আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। দর্শক, ফিরলাম আবারও চলতে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গাফফার চৌধুরীর সঙ্গে। জঙ্গিবাদের মতো একটি বৈশ্বিক সমস্যা বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, এবং 1 জুলাই হলি আর্টিজান বেকারিতে যে নৃশংস হামলা এবং অনেকগুলো বিদেশি নাগরিকের মৃত্যু, 19-20 জন, তারপর থেকে বাংলাদেশ এটি নিয়ে বেশ সক্রিয়, এবং সরকার দাবি করছে তারা সেটিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আপনার মূল্যায়ন জানতে চাই। সরকারের দাবি কিছুটা সত্য, তার নিয়ন্ত্রণে এনেছে। তার কারণ আমি তো মনে করি মহাদেশে শেখ হাসিনার সাফল্যের ভিতরে বড় সাফল্য এই জঙ্গিবাদ মোকাবেলা করা। এই জঙ্গিবাদ তো ইসলামী জঙ্গিবাদ নয়, এটাকে ইসলাম নাম দেওয়া হয়েছে। এটা আফগানিস্তানে রাজতন্ত্রের পতনের পরে যখন সোভিয়েত ইউনিয়নের সাহায্যে একটি সোশ্যালিস্ট গভর্নমেন্ট হয়, এই গভর্নমেন্টকে উৎখাত করার জন্য তারা তালেবান, মুজাহিদিন, আমেরিকার প্রত্যক্ষ টাকায়, অস্ত্রে এবং পাকিস্তানের সহযোগিতায় তৈরি হয়। এদের উদ্দেশ্য ছিল আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যে আবার তাদের আধিপত্য ফিরিয়ে আনা। এটা ফিরিয়ে আনার জন্য তারা
একটি পলিটিক্যাল ইসলাম তৈরি করে প্রচুর পয়সা দিয়ে, যার প্রধান ছিল, সহায়ক ছিল সৌদি আরবিয়া। আপনি যে সন্দেহ প্রকাশ করলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার জনপ্রিয়তা দিয়ে নির্বাচনে বৈতরণী পার হতে পারবে কিনা, সেটা যদি না হয় তাহলে তো একটা অ্যান্টি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের একটা বিরোধী পক্ষ এবং খুব স্বভাবতই সেটি বিএনপি, তারাই ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে বাংলাদেশকে আপনি কোথায় দেখেন তখন? যদি আওয়ামী লীগ এই যে পলিসি অফ রিট্রিট যেটা শুরু করেছে, ভোটের রাজনীতি, এটা আওয়ামী লীগের সুনাম অনেকটাই ধ্বংস করেছে। আওয়ামী লীগ মনে করছে তারা হেফাজতের ভোট পাবে এবং একটা ভারসাম্যের রাজনীতি করে দু পক্ষকেই সন্তুষ্ট করবে। এটার কাছে আওয়ামী লীগ যদি আপোষ করে, তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য খুব একটা থাকবে না। তখন মানুষকে ভাবতে হবে যে তারা কাকে ভোট দেবে। ইসলামকে যদি ভোট দিতে হয়, তাহলে হাফ ইসলাম আওয়ামী লীগকে দেবে কেন? তারা জামাত, আওয়ামী লীগ আর বিএনপির জোটকে দেবে। এবং আওয়ামী লীগ আরও একটা ভুল নীতি নিয়েছে, তারা একটা ইসলামিক জোট গঠনে পেছন থেকে সাহায্য যোগাচ্ছে। হয় এটা হেফাজত করবে না এরশাদ করবে। এই যে এটা জোট করার চেষ্টা করছে, তার ফলে হবে এই যে আওয়ামী লীগকে কংগ্রেসের মতো অবস্থায় পরিণত হতে হবে। আপনার সঙ্গে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগ হয়? তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, রাজনৈতিক যোগাযোগ নেই। আমি যেখানেই যাই সেখানেই আওয়ামী লীগের জিজ্ঞাসা করি। আওয়ামী লীগের সমর্থকরাই বলে ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ আসবে না। অর্থটা কি? গাফর ভাই, একদম শেষ প্রশ্ন, যেটি নিয়ে সম্ভবত তরুণ সমাজের সবচেয়ে বেশি আগ্রহ, আমার ভাইয়ের রক্তরাঙ্গা 21 ফেব্রুয়ারি, এই গানটার লেখার পটভূমি বা কী মনে করে লিখেছিলেন? তখন কি কোনোদিন ভেবেছিলেন যে আমরা বাংলা ভাষা পাবো, একটা স্বাধীন দেশ হবে, এই বিশেষ দিনটি সারা পৃথিবীর জাতিসংঘ অধিভুক্ত সব দেশগুলোতে পালন হবে, আপনার লেখা গানটি হাজার হাজার ভাষায় অনুবাদ হবে, গান গাওয়া হবে, কিংবা এগুলো দেখে আপনার কেমন লাগে? আমার বয়স তখন 18, ঢাকা কলেজে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি। তখন ভাষা আন্দোলনে গেছি এবং ওই আমার চোখের সামনেই রফিকের লাশ দেখেছি, আর ইয়েতে মেডিকেল কলেজের চত্বরে পড়ে আছে। তাকে দেখে আমার একটা কবিতা লেখার ইচ্ছে হয়েছিল, আমার ভাইয়ের রক্ত লাগানো একটা কবিতা। তারপরে ঢাকা কলেজে তখন ছাত্র ছিলাম, তার অভিষেক অনুষ্ঠানে এই গানটা, এই কবিতাটাকে লতিফ, আব্দুল লতিফ বিখ্যাত সুরকার, উনি সুর দিয়ে গান, ওইটা গাওয়ার ফলে নুরুল আমিন সরকার, তৎকালীন নুরুল আমিন সরকার আমাদের 11 জনকে কলেজ থেকে বহিষ্কার করে। এর বিরুদ্ধে আন্দোলন হয়, সংক্ষেপে বলছি। সে আন্দোলনের ফলে আমরা আবার কলেজের ছাত্র হই। এরপরে আলতাফ মাহমুদ করাচি থেকে আসেন, উনি এসে বলেন না, এই গানটাকে আরেকটা সুর দেব। লতিফ ভাই সানন্দে অনুমতি দিলেন, উনি আবার সুর দিলেন। সে সুরটা বোধ হয় 1954 সাল থেকে এই আমাদের প্রভাত ফেরিতে গাওয়া শুরু হয়। এইভাবে গানটা জনপ্রিয় হয়ে ওঠে। তারপরে আমার বন্ধু জহির রায়হান তার জীবন থেকে নেওয়া ছবিতে এই গানটা গ্রহণ করেন, আরও জনপ্রিয় হয়। এখন তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান হিসাবে এটাই গ্রহণ করে বিভিন্ন ভাষায় গাওয়া হয়। তারপরে এটা বিশ্বজনীনতা লাভ করেছে। আমি কখনো মনে করিনি যে এই গান এত জনপ্রিয় হবে বা এটা আমাকে এতটা নাম দেবে। আমার তো পরিচয় অন্য কোনো পরিচয় না, এই গান লিখেছি, এটি আমার পরিচয়। আমার সাথে আমার গানের সার্কুলেশন জনপ্রিয়তা অনেক বেশি। আপনি সেটির স্রষ্টা। আগামীর বাংলাদেশকে কোথায় দেখেন আপনি? বাংলাদেশের অনেক উত্থান পতন, অনেক কিছুর সাক্ষী, সেটি নিয়ে দেখেছেন, লিখেছেন, এক ধরনের পূর্বাভাস দেন। আমার ধারণা আওয়ামী লীগ ভারতের কংগ্রেসের পথে চলছে। এই কংগ্রেসের আপোষ, সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ। মধ্যপ্রাচ্যে নেহরু কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেননি, তাদের সঙ্গে কংগ্রেসের দহরম মহরম, এমনকি শেষ পর্যন্ত আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি করার নামে করা, এগুলা কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই ফল হলো বামপন্থীরা সরে গেল, ডানপন্থীরা তাদের ভোট দেয়নি। আজকে কংগ্রেস না ঘরকা না ঘাটকা। আমার ধারণা, আমি মনপ্রাণে কামনা করি শেখ হাসিনা আরেকবার জয়ী হন, তাকে দরকার, তাহলে দেশটা তালেবান রাষ্ট্র হবে। কিন্তু আওয়ামী লীগের যে রিট্রিট, তাতে এটা এই দল কংগ্রেসের পরিণতি বরণ করতে পারে এবং আওয়ামী ইলেকশনে কারা জিতবেন আমি বলতে পারি না। জি, গাফর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন পুরো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।